চ্যাপ্টার 4 এর সাবজেক্ট ম্যাটার হচ্ছে অ্যানালাইসিস এন্ড ডিজাইন। তার মানে সফটওয়্যার টেস্ট অ্যানালিস্ট যে আসলে যে কাজগুলো করে সেটা হচ্ছে চ্যাপ্টার 4 এ আছে। তো আমরা যদি দেখি যে আফটার কমপ্লিশন অফ দিস চ্যাপ্টার 4 আমি কি কি জানতে পারবো? হাউ টু ব্ল্যাক বক্স, হোয়াইট বক্স, এক্সপেরিয়েন্স বেসড টেস্ট টেকনিক্স। এখানে টেস্ট টেকনিক্স বলতে বোঝাচ্ছে টেস্ট ডিজাইন টেকনিক। To derive test cases from the various software work products. সফটওয়্যার ওয়ার্ক প্রোডাক্টস মানে ডেভেলপাররা যা তৈরি করেছে সেইটাই হচ্ছে আমাদের কাছে ওয়ার্ক প্রোডাক্ট। সেই ওয়ার্ক প্রোডাক্টের উপর ভিত্তি করে আমরা টেস্ট কেস ডিরাইভ করব, যে এটা টেস্ট বেসিসের উপর ভিত্তি করে কিভাবে টেস্ট কেস ডিজাইন করতে হয় সেই জিনিসগুলো আমরা শিখব। লার্ন অ্যাবাউট collaboration based test approach. এখানে যে collaboration based approach বেসিক্যালি অ্যাজাইল এর জন্য আসছে। এখানে এজেন্ডা আছে 5টা। একটা হচ্ছে টেস্ট টেকনিক্স ওভারভিউ, ব্ল্যাক বক্স আছে, হোয়াইট বক্স আছে, এক্সপেরিয়েন্স বেসড টেকনিক আছে, আর কোলাবোরেশন বেসড টেস্ট টেকনিক আছে। তো আমরা যদি দেখি যে টেস্ট টেকনিক্স সাপোর্ট দ্য টেস্টার ইন টেস্ট অ্যানালাইসিস। অ্যানালাইসিস মানে আমরা চ্যাপ্টার 1 এ পড়েছিলাম, মনে আছে? হোয়াট টু টেস্ট। অ্যানালাইসিসের আমরা যদি অ্যানালিসিস করি তাহলে বের হবে যে আমরা আসলে কি টেস্ট করব, বা টেস্ট চার্টার বলা হয়। ইন টেস্ট ডিজাইন বলা হয় হাউ টু টেস্ট। তার মানে ডিজাইনের সময় আমরা টেস্ট কেস গুলো ডিজাইন হবে, টেস্ট ডেটা ডিজাইন হবে। আর একটা কি ডিজাইন হয় টেস্টের? 3টা পার্ট ছিল, মনে আছে? এই কার মনে আছে? মনে নাই, তাই তো? আর একটা ছিল ইনফ্রাস্ট্রাকচার ডিজাইন। টেস্ট ডিজাইন বললে 3টা জিনিস সবসময় মাথায় রাখতে হবে। একটা টেস্ট কেস ডিজাইন, এটা হচ্ছে প্রমিনেন্ট ফর টেস্ট অ্যানালিস্ট। টেস্ট কেস ডিজাইন করতে হবে। এরপরে হচ্ছে টেস্ট ডেটা ডিজাইন। টেস্ট ডেটা বলতে যে ডাটার উপর ভিত্তি করে আমরা টেস্ট করব, ইনপুট ডাটা না কিন্তু টেস্ট ডাটা। তার মানে টেস্ট করার জন্য লোডেড যে ডাটাগুলো থাকবে ডাটাবেজের ভিতর সেটাকে বলে টেস্ট ডেটা। আর টেস্টের ইনফ্রাস্ট্রাকচার ডিজাইন, তার মানে হচ্ছে হার্ডওয়্যার, নেটওয়ার্ক, টুলস, এই সবগুলা মিলে যে এনভায়রনমেন্টটা তৈরি করে আমরা ইনফ্রাস্ট্রাকচার বলা হয়, এই ইনফ্রাস্ট্রাকচার ডিজাইন করতে হয়। Then test techniques help to develop a relatively small but sufficient, that is set of test cases in a systematic way. এখানে মেসেজটা খুব ক্লিয়ারলি যেটা বলে দিল যে টেস্ট ডিজাইন টেকনিক, আমরা ভালো ডিজাইন টেকনিক কিভাবে আমরা ধরে নেব? আমরা দেখব যে টেস্ট কেসেস, নাম্বার অফ টেস্ট কেসেস হবে স্মল, বেশি যেন না হয়। হ্যাঁ, রিলেটিভলি স্মল হবে, কিন্তু সাফিসিয়েন্ট হতে হবে। মানে কি স্মল আবার সাফিসিয়েন্ট? মানে নাম্বার অফ টেস্ট কেসেস কম হতে হবে, কিন্তু কাভারেজ হতে হবে সাফিসিয়েন্ট। মানে আমি যেন টোটাল সবকিছুই টেস্ট করে আসতে পারি। আমি সবকিছুই টেস্ট করব, বাট উইথ দ্য মিনিমাম নাম্বার অফ টেস্ট কেসেস। এইটা সবসময় মাথায় রাখতে হবে। তার মানে সেট অফ টেস্ট কেসেস আমরা পাবো, যে আউটপুট যেটা পাবো আমরা সেটা হচ্ছে টেস্ট কেস ডিজাইন টেকনিক থেকে যে নাম্বার অফ টেস্ট কেসেস পাবো। বাট এটাকে এনশিওর করতে হবে যে এই সংখ্যক টেস্ট কেস দিয়েই আমার 100% কাভারেজ সম্ভব। এবং এবং এই কাজটা কিন্তু কোনো হাইপোথিসিস না, এই কাজটা হচ্ছে সিস্টেমেটিক ওয়ে আছে। হ্যাঁ, অঙ্ক আছে এর ভিতরে। তাহলে কি হবে? আমরা ইচ্ছা মতো, আপনাকে যদি বলা হয় যে এটা টেস্ট করেন, তো আপনি কিভাবে টেস্ট করবেন? আপনি চালাই দেখবেন, তাই না? ইউজার্স পয়েন্ট অফ ভিউ থেকে আমরা টেস্ট করি, তাই না? সফটওয়্যারটা চালাই দেখি, দেখি ইনপুট দিই, ইনপুট দিয়েও আচ্ছা 2 2 4 হয়তো ভালোই, তো তার মানে হচ্ছে, তাই না? কাজ হচ্ছে।
হ্যাঁ? তো আমরা জানি না আসলে কতগুলা টেস্ট কেস লাগা উচিত। মানে সেইটাই হচ্ছে আমাদের মূল টার্গেট এখানে। টেস্ট টেকনিকস অলসো হেল্প দ্য টেস্টার টু ডিফাইন টেস্ট কন্ডিশনস। তার মানে একটা টেস্ট কেস এক্সিকিউট করতে হলে যে কন্ডিশনস গুলা লাগে, একটা হচ্ছে আম থাকতে পারে প্রি-রিকুইজিট। তার মানে হচ্ছে টেস্ট কেস এক্সিকিউট করার আগে কন্ডিশন। থাকতে পারে প্রি-কন্ডিশনস, থাকতে পারে পোস্ট কন্ডিশনস, হ্যাঁ? থাকতে পারে ক্রাইটেরিয়া যে এটা হলে পাস করবে না ফেল করবে। সো আইডেন্টিফাই কভারেজ আইটেমস, যে আমার কি পরিমাণ কভার করে, কতগুলা ইউজার স্টোরি কভার করতে পারছে, কতগুলা মডিউল কভার করতে পারে, এন্ড আইডেন্টিফাই টেস্ট ডেটা ডিউরিং টেস্ট অ্যানালাইসিস। তার মানে এই যে টেস্ট ডেটা আইডেন্টিফাই করতে পারবো যে আমরা যে কি কি টেস্ট ডেটা লাগবে আসলে। ক্লিয়ার হয়েছে না চ্যাপ্টার সম্পর্কে? আসসালামু আলাইকুম স্যার। স্যার আমরা আজকে কি রেকর্ড অন করেননি মনে হয়? করছি না? না করছে, রেকর্ড অন করা হয়েছে। আচ্ছা, এগুলো শো করছে না। ঠিক আছে। শো করে না কেন? আমার এখানে তো দেখাচ্ছে স্যার। এই যে একটা গোল এটা আপডেট হয়েছে মানে এটা না, কিছুদিন আগে দেখলাম যে হঠাৎ করে মিটে ঢুকলে লিস্টে নাই, পরে ক্যালেন্ডার দিয়ে ঘুরে আসতে হতো। এখন আবার দেখি যে এটা ছিল বাম দিকে, এখন হয়ে গেছে ডান দিকে রেকর্ডেরটা। আচ্ছা, আমরা দেখি যে টেস্ট এই যে টোটাল জিনিসটা আমরা তিনটা ভাগে ভাগ করব। একটা হচ্ছে ব্ল্যাক বক্স, আর ব্ল্যাক বক্স মানে হচ্ছে আমরা ইন্টারনাল বিষয়গুলো জানার দরকার নেই, যে আপনি যেটা দেবেন এক্সপেক্ট করছেন, আপনি যদি মিলে যায় অ্যাকচুয়ালের সাথে এক্সপেক্টেড, গুড এনাফ। হোয়াইট বক্স বলছে যে না, আই এম নট স্যাটিসফাইড উইথ দ্য, যে কিভাবে হচ্ছে আমি দেখতে চাই। হ্যাঁ, যেমন ধরেন ব্ল্যাক বক্স ম্যানেজার কেমন? ব্ল্যাক বক্স ম্যানেজার হচ্ছে তার কথাবার্তা হচ্ছে এরকম যে তুমি কিভাবে করবে আই ডোন্ট নো, না দিস ইজ নট কনসিডারেশন, আই নিড দ্য জব ডান। তাই না? ও ভিতরে ঢোকার দরকার নাই, তুমি কাজ করে নিয়ে আসো বাস, তাহলে হবে। এটা যে ব্ল্যাক বক্স ম্যানেজার। আর হোয়াইট বক্স ম্যানেজার হচ্ছে যে না, আমাকে দেখতে হবে তুমি কিভাবে করেছো। আর এক্সপেরিয়েন্স বেসড টেস্ট টেকনিক্স হচ্ছে, নামটা শুনে বোঝা যাচ্ছে যে এক্সপেরিয়েন্স টেস্টার লাগবে, তাই না? এক্সপেরিয়েন্স বেসড টেস্টিং করতে হলে এক্সপেরিয়েন্স টেস্টার লাগবে। এক্সপেরিয়েন্স আর নোভিসদের মধ্যে পার্থক্য সেই ফ্লেভারটা এখানে আসবে। নোভিসরা যেহেতু এরিয়াটা তাদের জানা নাই, এই জন্য ওরা সবসময় সিস্টেমেটিক ল অনুসারে কাজ করে। আর এক্সপেরিয়েন্সড যারা, তারা হচ্ছে জানে ইনস অ্যান্ড আউটস, তারা জানে দ্য কাভারেজ, তারা জানে যে এরিয়া ম্যাপিং এগুলো সব জানে, যার জন্য তারা শর্টকাট ওয়েতে কাজ করতে পারে। ধরেন আপনি যদি গুগল ম্যাপ দিয়ে পুরান ঢাকায় কোনো লোকেশনে সার্চ করেন, তাহলে আপনাকে ওই গুগল ম্যাপের যে রাস্তার ম্যাপ আছে সেই দিক দিয়েই যাবে, তাই না? কিন্তু আপনি যদি পুরান ঢাকায় বড় হন ছোটবেলা থেকে, তাহলে আপনি এমন গলি গলি সিপা গলি, তারপরে কার বাড়ির উপর দিয়ে আরেক দিক চলে যাওয়া যায়, এগুলোও জানবেন। সো এক্সপেরিয়েন্স টেস্ট টেকনিকের মূল বিষয়টা হলো যে আমরা দুইটা ওয়েতে এক্সপেরিয়েন্স টেস্টিং করা যায়। একটা হলো যদি আমার যথেষ্ট সময় না থাকে, তার মানে আমি টাইম ক্রিটিক্যাল সিচুয়েশনে পৌঁছায় গেছি, তখন আমরা সিস্টেমেটিক্যালি যেভাবে টেস্ট কেস ডিজাইন করতে হয় ওই রকম টাইম নাই আসলে। সো আমার দরকার এখন সাজতে গুজতে ফিঙ্গে রাজা, বলে না? ফিঙ্গে ফিঙ্গে কেন রাজা হয়েছে? পাখির রাজা কি ফিঙ্গে? বনের রাজা হচ্ছে সিংহ, কিন্তু পাখির রাজা আবার ফিঙ্গে, তাই না? কেন ফিঙ্গে রাজা হয়েছিল বলেন তো? এটা স্যার ধারণা নাই এটা সম্বন্ধে। জানেন না। পাখিদের রাজা হচ্ছে ফিঙ্গে, এটা একটা মানে ধরেন কল্পিত বিষয়।
পাখিরা চিন্তা করলো যে বনের যেহেতু পশুদের রাজা আছে, পাখিদের মধ্যে তো কোনো রাজা নাই, তাহলে একটা রাজা নির্ধারণ করা দরকার। কারণ পাখিদের তো একটু এই কবি বা কি বলে আপনার আর্টিস্টিক চিন্তা ভাবনা একটু। তারা বলল যে আচ্ছা, যে আগে এই জায়গায় আসতে পারবে কালকে সূর্যোদয়ের পরে, যে আগে আসতে পারবে সে হচ্ছে রাজা হবে। তো এখন সব পাখি চিন্তা করলো যে যেহেতু রাজা হব আমি, তাহলে সেজেগুজে আসতে হবে। তো টিয়া লিপস্টিক দিচ্ছে, তারপরে হলুদ হলুদ পাখি হচ্ছে গায়ে রং মাখছে, এরকম বিভিন্ন পাখি রং মাখা শুরু করছে, মানে সাজুগুজু করছে আর কি। আর ফিঙে করছে কি, ওখানে ওই যে কি বলে কাঠ কয়লা মতো ছিল ওই, বা কি বলে এটাকে ওই পাতিলের নিচে যে কয়লা থাকে না, ওই কয়লা মেখে চলে আসছে তাড়াতাড়ি, ওর তাড়াতাড়ি হয়েছে আসা আর কি। বা যে ফার্স্ট হয়ে গেছে এই জন্য সে হচ্ছে রাজা হয়ে গেছে। এই জন্য বলে সবাই সাজতে গুজতে গেছে কিন্তু ফিঙে হয়ে গেছে রাজা, শর্টকাট। তো এক্সপেরিয়েন্স বেসড টেকনিক হচ্ছে এরকম যে আমি শর্টকাট ওয়েতে, যেহেতু টাইম ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে যদি পৌঁছায় যায়, তাহলে নর্মালি হচ্ছে আমরা মেথডিক্যাল অ্যাপ্রোচে গিয়ে টেস্ট করাটা টাফ, সময় পাবেন না, হ্যাঁ, টাইম চলে যাবে। ওই জন্য তখন এক্সপেরিয়েন্স বেসড টেস্ট, তার মানে হচ্ছে এসে একটা চ্যালেঞ্জিং সময় আমি এক্সপিরিয়েন্স লোকের হাত ধরলাম। আর একটা রাস্তা আছে, সেটা হচ্ছে যে আমার যথেষ্ট টাইম আছে। যথেষ্ট বলতে বোঝাচ্ছে মেথডিক্যাল অ্যাপ্রোচে আমি করেও এরপর দেখে আরো সময় আছে, সো আমি তখন এক্সপেরিয়েন্স বেসড টেকনিক করব, যাতে করে ওস্তাদের চোখ দিয়ে দেখা যায়। হ্যাঁ, এরকম দুইটা ওয়েতে আমরা এক্সপেরিয়েন্স বেসড টেস্টিং করতে পারি। আদারওয়াইজ ব্ল্যাক বক্স এন্ড হোয়াইট বক্স all are methodical approach to design test cases. ব্ল্যাক বক্স মানে হচ্ছে আমরা ইন্টারনাল স্ট্রাকচার জানবো না। আমার কাছে ইন্টারনাল স্ট্রাকচার অফ দ্য টেস্ট অবজেক্ট ইজ ইরিলেভেন্ট এবং আননোন, আমার জানাও দরকার নাই। আমি একটা লাইব্রেরি ইউজ করি, বাট সেই লাইব্রেরি সোর্স কোড অ্যাভেলেবল না, ডিএলএল ফাইল বলে, হ্যাঁ, মাইক্রোসফটের এক্সিকিউটেবল ফাইলের মতো ডিএলএল ফাইল দেখা যায় না, হ্যাঁ, কম্পাইলড। সো আমি আমি শুধু টেস্ট করতে পারি তার ইনপুট দেব এবং আউটপুট, এক্সপেক্টেড আউটপুটের সাথে আমরা অ্যাকচুয়াল আউটপুট মিলাই দেব। সো বাইরে থেকে খেলা যাবে, হ্যাঁ, এটাকে বলা হয় ব্ল্যাক বক্স। ব্ল্যাক বক্স নামটা প্রথম কোথা থেকে শুনছি আমরা, বলেন তো, ব্ল্যাক বক্স কথাটা? প্লেনের ব্ল্যাক বক্স, এয়ারক্রাফটের ব্ল্যাক বক্স আছে না, অ্যাক্সিডেন্ট বা টোটাল রেকর্ড থাকে ব্ল্যাক বক্সের ভিতরে। তো প্লেন যদি পুড়েও যায়, ধ্বংস হয়ে যায়, ব্ল্যাক বক্সটা থাকে এবং সেখান থেকে সমস্ত তথ্য নেওয়া যায়। যাই হোক, ওই কনসেপ্ট থেকে আসলে ব্ল্যাক বক্স না, এখানে এই কনসেপ্টটা, ব্ল্যাক বক্সের কনসেপ্ট হচ্ছে আমি ট্রান্সপারেন্ট গ্লাস না, এটা হচ্ছে কালো দিয়ে ঢেকে দেওয়া হয়েছে ভিতরে না দেখা যায়। তার মানে আমি ভিতরে দেখাটা আমার দরকার নাই, সময় নাই, আমার ইন্টারেস্টেড এরিয়াও না, আমার কনসিডারেশনের বিষয়ও না। টেস্টিং বলছে ইনপুট অ্যান্ড আউটপুট বিহেভিয়ার থাকবে। আমি ইনপুট দেবো, তার সাথে আমি দেখবো 2 আর 2 দেবো, আমি যে চাচ্ছি যোগ করে একটা দিতে, তা আমি এক্সপেক্ট করছি 4 হবে, তা অ্যাকচুয়ালি কত হয় দেখবো আমি টেস্ট করে। কিন্তু ও কিভাবে যোগ করেছে, কিভাবে কোড করেছে, ভিতরে লাইনগুলা কেমন, অ্যালগোরিদমটা কি সাজিয়েছে, এগুলা কিছুই আমার জানার দরকার নেই। ব্ল্যাক বক্স টেস্টিং ইজ অলসো কল্ড, আর এক অন্য নামে ডাকা যায়, ফাংশনাল টেস্টিং বলা হয়। ফাংশনাল টেস্টিং এবং ব্ল্যাক বক্স টেস্টিং। স্পেসিফিকেশন ওরিয়েন্টেড টেস্টিং বলা হয়, স্পেক ধরে ধরে টেস্ট করা। আর হোয়াইট বক্স তার উল্টাটা, তার মানে ইন্টারনাল স্ট্রাকচার অ্যাভেলেবল আমার কাছে, হ্যাঁ, সোর্স কোড অ্যাভেলেবল, ফ্লো চার্ট অ্যাভেলেবল,
হ্যাঁ, কন্ট্রোল ফ্লো গ্রাফ অ্যাভেলেবল, হায়ারার্কি অ্যাভেলেবল, হ্যাঁ, ডিজাইন অ্যাভেলেবল, হ্যাঁ, এগুলো হচ্ছে সব, তার মানে আমার কাছে এগুলো সব হোয়াইট বক্স। তো এখানে ইন্টারনাল প্রোগ্রামের কোড বা প্রোগ্রামের স্ট্রাকচার আমার কাছে অ্যাভেলেবল আছে। হোয়াইট বক্স টেস্টিং ইজ অলসো কল্ড স্ট্রাকচার বেসড টেস্টিং অথবা কন্ট্রোল ফ্লো বেসড টেস্টিং। আমরা ফ্লো চার্ট তো নাম শুনছি না, ফ্লো চার্ট। জি স্যার। তো ফ্লো চার্ট বেসিক্যালি দি স্ট্রাকচার অফ দ্য প্রোগ্রাম, না? জি স্যার, ওই যে Flowchart- ইফ ইলস বিভিন্ন ধরনের কন্ডিশন দেয়। হ্যাঁ, ফ্লো চার্ট হচ্ছে বেসিক্যালি দি স্ট্রাকচার অফ দ্য প্রোগ্রাম কোড। আমি যদি একটা কোড লিখি যেখানে কতগুলা লাইন লেখা থাকবে, বাট এটাকে আমি ডায়াগ্রামেটিক্যাল রিপ্রেজেন্টেশন যদি আমি দেখাতে চাই, তাহলে দ্যাট উইল বি আ ফ্লো চার্ট। নর্মালি আগে ইউজ করা হতো, ইদানিং বা কি বলে আমাদের যখন ইয়ে চলে আসছে, ইউএমএল চলে এসেছে, একটা সোর্স কোড বা একটা ধরেন একটা ফাংশন, এই ফাংশনের কোডকে হাউ ইউ উইল রিপ্রেজেন্ট, ফ্লোচার্ট তো নাই, কি দিয়ে দেখাবেন জানেন কেউ? এটা বলে সিকোয়েন্স ডায়াগ্রাম। কিসের পরে কি হবে? আমরা যখন কোড করতাম ছোটবেলায়, তখন প্রথম আমাদের শিখেছিল সুডো কোড। সুডো কোড মানে কি? ছোট কোড তারা যে র কোডটা যে আমরা লিখি, যে প্রিন্ট আউট। সুডো কোড মানে র কোড না, র কোড তো ও শুরু সরি, করতে স্যার এটা একটা সিকোয়েন্স আর কি, নাম্বারিং করে করে লেখা হতো Numbering এটা। সুডো কোডকে বলে, সুডো মানে মিথ্যা, হ্যাঁ, মিথ্যা কোড, তার মানে যেটা কম্পাইল হবে না। সুডো কোড মানে হচ্ছে কম্পাইল হবে না, আমি এমন ভাবে লিখবো ইংলিশ লাইক আমি যেন বুঝতে পারি কোডটা, কিন্তু এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে কম্পাইল করা যাবে না, কোনো কম্পাইলার এটাকে বুঝবে না। এটা হিউম্যান রিডেবল একটা মানে স্ট্রাকচার কোডের, প্রোগ্রাম স্ট্রাকচার, যেটাকে সুডো কোড বলতাম। আমরা কোন কোড লেখার পর ড্রাই রান করতাম আগে। ড্রাই রান মানে কি, কেউ নাম শুনছেন ড্রাই রান? নামটা শুনছি কিন্তু আসলে জিনিসটা বুঝিনি। ড্রাই রান মানে হচ্ছে খাতার উপরে রান করা প্রোগ্রাম, লিখে লিখে রান করা, হ্যাঁ, প্রোগ্রাম লিখে লিখে রান করা। আমি যদি একটা আপনাদের দেখাই, আমি যখন ওই যে মালয়েশিয়াতে যে বিশ্ববিদ্যালয়ে পড়াইতাম, ওই কম্পিউটার সায়েন্সে, ওখানে কি যেন ক্লাসরুম, ক্লাসরুম, এই যে এখানে আমি একটা সুডো কোড, এই যে ড্রাই রান দেখছেন আছে, যাই হোক। তো ড্রাই রানটা আমি যেভাবে করেছিলাম, ধরেন আমি একটা ইয়ে করেছিলাম, কি বলে, সি এর সি, সি কোডই, হ্যাঁ, সি দিয়ে এরকম একটা কোড দেখা যাচ্ছে স্ক্রিন? স্যার একটু রাইট সাইডে আনতে হবে মনে হচ্ছে। ও হ্যাঁ, দেখা যাচ্ছে না? জি স্যার। এটা একটা সি দিয়ে কোড করা, ওদের সি প্রোগ্রামিং শেখাচ্ছিলাম আমি মালয়েশিয়াতে। তো এখানে আমি বলেছি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এই কোডটা, হ্যাঁ, এই কোডটা রান করলে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তৈরি হবে। রাইট স্যার অ্যাঙ্গেল, একটা কোশ্চেন ছিল। বলেন। স্যার, মালয়েশিয়াতে মানে ইঞ্জিনিয়াররা কিরকম দক্ষ আপনার কাছে মনে হলো এক্সপিরিয়েন্সে বা খুবই, ওদের ওরা ওরা লেখাপড়া? ওরা ওরা আসলে প্রোগ্রামিং বা
ইঞ্জিনিয়ারিং এ ভালো না। তার মানে বাংলাদেশ থেকে যদি আমরা যাই সেক্ষেত্রে আমরা মনে হয় ভালো করতে পারবো। হ্যাঁ, হ্যাঁ, ওখানকার প্রফেসররা আমাকে বলতো যে, "তুমি দেখো আমরা কিন্তু কম্পিউটারে কাজ করতে পারি না। প্রফেসর হয়ে গেছি। মানে বয়সের কারণে রিসার্চ থিসিস করেছে কিন্তু কোনো প্র্যাকটিক্যাল কাজ করতে পারে না এরা।" কারণ আমার দুইজন বন্ধু দেখলাম যে ওরা ভালো ভালো সফটওয়্যার কোম্পানিতে ঢুকছে, গ্র্যাব নামে কোম্পানিতে, প্লাস হচ্ছে আরেকজন এজি একটা যে গ্রুপটা আছে হুম, ওইখানে ঢুকছে। তো এক্সাক্ট আমার কাছে মনে হলো, তখন হুম, আমার কাছে মনে হলো যে যে না, মালয়েশিয়াতে মনে হয় মানে থাকে না যেমন চায়নারা অনেক এক্সপার্ট, সেই ক্ষেত্রে আমার হ্যাঁ, কাছে মনে হয়েছে যে যে মালয়েশিয়ানরা অতটা মনে হয় এক্সপার্ট না, ওরা মনে হয় টুকটাক বিজনেস টিজনেস করে আর কি করে। দাঁড়াও। হুম, এটা হচ্ছে আমার নাতি। এই দেখো, এই ক্লাস নিচ্ছে, দেখছো? বড় হয়ে স্যার ও লেকচার দিবে স্যার আপনার মতো ইনশাল্লাহ। হ্যাঁ? ও বড় হলে আপনার মতো সেও লেকচারার হবে আর কি। বুদ্ধিজীবী হয়ে গেছে, তাই মাথার উপরে চুল নাই, দুই পাশে চুল আছে। জি স্যার, এটা দেখেই বোঝা যাচ্ছে আসলে। ওখান থেকে শুয়ে কোমর তুলে ফেলতে তা খোলা সাথে। একটা ফোন আসছে, একটু রিসিভ করে নিয়ে। সালাম আলাইকুম। আসসালাম। এই তো আলহামদুলিল্লাহ। ওকে। তো হ্যাঁ, যেটা বলছিলাম ওই যে মালয়েশিয়াতে হচ্ছে মালয়েশিয়ানের অলস প্রকৃতি। হ্যাঁ, ওরা মনে হয় টুকটাক বিজনেস টিজনেস করে, এটাই তাই না স্যার? না, না, ওরা হচ্ছে প্যারা নিতে রাজি না। মানে রিল্যাক্সে কাজ করবে, বেশি কাজ করার দরকার নাই। হ্যাঁ, মানিকগঞ্জের লোকদের মতো। ইনকাম আজকে হয়েছে আর রিক্সা চালাবো না। হ্যাঁ, তো এই টাইপের মানে পরিশ্রম করতে রাজি না। হুম, খুব স্লো কাজ করে আর আনন্দ ফুর্তি করে বেড়ায়। তো আর এমনি স্যার আরেকটা কোশ্চেন, যেহেতু আপনি মালয়েশিয়ান ইউনিভার্সিটিতে পড়াচ্ছেন, ওইখানে মাস্টার্স করতে বা এমবিএ টেমবিএ করতে কিরকম কষ্ট হয়?
মাস্টার্স করতে ডিপেন্ড করে কোন ইউনিভার্সিটিতে পড়বেন। এগুলা তো আপডেট হয়। আমি তো কত সালে 21 সালে চলে আসছি, এরপরে কি হয়েছে কত জানি না আমি আসলে। আপনি স্যার কোন ইউনিভার্সিটিতে ছিলেন? আমি পড়াইতাম হচ্ছে আল বুখার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কেদাতে, কুয়ালালামপুরে না, কেদা হচ্ছে ওই যে লাঙ্কা আছে না, জি স্যার। ওই স্টেটে। আচ্ছা, আমরা ইয়েতে আসি, কি বলে এই তো এই কোডটা হচ্ছে বেসিক্যালি রান করলে কি জিনিস হবে আমি আমি একটু দেখি হচ্ছে এইটা হচ্ছে বেসিক্যালি ড্রাই রান, এক্সেলে করা, এবং এটা রান করলে এই যে আউটপুট হবে এরকম, হ্যাঁ, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। সো এই কোডটা রান করলে এরকম হবে। এইটার এক্সিকিউশন স্টেপস গুলা দেখানো হয়েছে, এই যে পুরাটা হচ্ছে এক্সিকিউশন করলে এই এত বড় লাইন তৈরি, টোটাল হচ্ছে এই যে ৭৪ লাইনের এক্সিকিউশন কোড হচ্ছে এরকম। এবং প্রত্যেকটা স্টেপে যে আউটপুট আসছে, যে একটা স্টার, হ্যাঁ, এরকম করে আস্তে 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 কনস্ট্রাক্ট হচ্ছে। কিভাবে কনস্ট্রাক্ট হচ্ছে সেটাই যে দেখাচ্ছে এই আউটপুটটাই ডিসপ্লেতে। দিস কল ড্রাই রান। আচ্ছা, তো কন্ট্রোল ফ্লো বেস টেস্টিং অথবা স্ট্রাকচার বেস টেস্টিং এটাকে বলা হয়। তো এক্সপেরিয়েন্স বেস টেস্টিং হচ্ছে, যেটা আমি অলরেডি গল্প বলে ফেলেছি, যে ইফেক্টিভলি ইউজ অফ নলেজ অ্যান্ড এক্সপেরিয়েন্স অফ টেস্টার। আমার মূল বিষয়টা হচ্ছে আমার এক্সপেরিয়েন্স টেস্টার লাগবে, এক্সপেরিয়েন্স বেস টেস্টিং করতে হবে। আমি টেস্টার যদি এক্সপেরিয়েন্স না হয় তাহলে এই দিকে তাকানোর দরকার নাই। হ্যাঁ, কনসেপ্টটা হচ্ছে এক্সপেরিয়েন্স বেস টেস্টিং। তো হচ্ছে দিস টেকনিক্স ডিপেন্ডস অন হেভিলি অন দ্য ইউজার্স, কি বলে, টেস্টার্স স্কিল, and experience based test technique can detect defect that may be missed using the black box or white box test technique. এমন এমন টেকনিক হয়তো এই এক্সপেরিয়েন্স লোকটা জানে, যেটা সাধারণ চোখে দেখা যায় না। Hence the experience test technique are complementary to the ব্ল্যাক বক্স অ্যান্ড হোয়াইট বক্স টেকনিক। কমপ্লিমেন্টারি, কিন্তু এটা রিপ্লেস করা যাবে না। তাই বলে যে আমি এক্সপেরিমেন্ট টেস্টিং করতে থাকবো, ব্ল্যাক বক্স হোয়াইট বক্স আর দরকার নাই, এরকম না। এটা হচ্ছে কমপ্লিমেন্টারি। ব্ল্যাক বক্সের মধ্যে আমাদের সিলেবাসে যে কয়টা টেকনিক আছে, একটা হচ্ছে ইকুইভ্যালেন্স পার্টিশনিং, বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিস, ডিসিশন টেবিল টেস্টিং, আর স্টেট ট্রানজিশন টেস্টিং। আমি যখন পড়েছি তখন আরো দুইটা সম্ভবত ছিল। একটা ছিল হচ্ছে ইউজ কেস বেস টেস্টিং, এরকম ছিল। আর একটার কথা তো ভুলে গেলাম। আচ্ছা, তার 5টা ছিল, শুধু একটা ওই যে ইউজ কেস যেটা বললেন ওটাই ছিল। ইকুইভ্যালেন্স পার্টিশন, এই দুইটা ওয়ার্ডকে যদি অর্থ বুঝে যদি চিন্তা করেন, প্রথমটা হচ্ছে ইকুইভ্যালেন্স। ইকুইভ্যালেন্স, ইকুয়ালিটি, ইকুয়াল, ইকুইভ্যালেন্ট আর ইকুয়ালের মধ্যে কিছু পার্থক্য আছে। ইকুয়াল মানে তো একদম স্ট্রেট সমান, আর ইকুইভ্যালেন্ট
মানে একই ধরনের, সমগোত্রীয়, সমান, একই রকমের। নট এক্স্যাক্টলি দ্য সেম, বাট একই একই প্যাটার্ন, একই ক্লাস, একই গ্রুপ, এরকম। যেমন আমরা যদি বলি আমি আর আলামিন হচ্ছে ইকুইভ্যালেন্ট, কিরকম? আমাদের জেন্ডার ইকুইভ্যালেন্ট, না? জি স্যার, কিন্তু আমরা মানুষ, জেন্ডার, মাথা এক। হ্যাঁ, তো একে ইকুইভ্যালেন্ট বলা হয়। ইকুইভ্যালেন্ট পার্টিশনিং তার মানে হচ্ছে একটা ইকুইভ্যালেন্ট, এটা গ্রুপ অফ পিপল, আর একটা ইকুইভ্যালেন্ট, তার মানে এই দুটা আলাদা আলাদা গ্রুপের মাঝখানে একটা সেপারেশন থাকে, পার্টিশন। যেমন আমি যদি বলি ফিমেল আর ইকুইভ্যালেন্ট, অল ফিমেলস আর ইকুইভ্যালেন্ট, মানে ইজিলি উই ক্যান মেক এ পার্টিশন ফ্রম মেল, তাই না? অল মেল আর equivalent but not same as female, তার মানে আমরা স্ট্রেট পার্টিশন দিতে পারি না? পার্টিশন করতে পারি না? Equivalent partitioning was the range of defined values is grouped into equivalence classes. ক্লাস মানে কি বলেন তো? ক্লাস আমার কথা কি শোনা যাচ্ছে না নাকি? জি স্যার, শোনা যাচ্ছে। ক্লাস হচ্ছে, আমি যখন বলি ক্লাস মানে কি? একই বৈশিষ্ট্য সম্পন্ন একটা গ্রুপ, এরকম হ্যাঁ, এটাকে আমরা একটা class বলি। গ্রুপ অফ থিংস, মানে আমরা একই ক্লাসিফিকেশন বা ক্লাসের মধ্যে বা একটা গ্রুপের ভিতরে, তার মানে ওই বেসিক্যালি ইকুইভ্যালেন্স, তাই না? জি তো স্যার। এই যে ইকুইভ্যালেন্স ক্লাসগুলো গ্রুপড করা থাকে, হ্যাঁ, এই গ্রুপ যদি আমরা করতে হয় কেমন ভাবে করব, তার প্রপার্টি দেওয়া আছে। বলছে অল ভ্যালুজ ফর হুইচ এ কমন বিহেভিয়ার অফ দ্য প্রোগ্রাম ইজ এক্সপেক্টেড। তার মানে আমি এই ক্লাসের সমস্ত এলিমেন্ট গুলাকে একটা কমন বিহেভিয়ার থাকে তাদের, তাই না? এবং তারা হচ্ছে গ্রুপ টুগেদার ইন ওয়ান ইকুইভ্যালেন্ট ক্লাস। একটা ইকুইভ্যালেন্ট ক্লাসে তারা মধ্যে অন্তর্গত থাকবে। কিরকম? কারণ কেন এই ক্লাসের মধ্যে আসলো সে? কারণ এরা সব এলিমেন্ট গুলাই তাদের কমন বিহেভিয়ার আছে। ক্লিয়ার এটা? জি স্যার। ইকুইভ্যালেন্স ক্লাস মে নট ওভারল্যাপ এন্ড মে নট কন্টেন এনি গ্যাপস। তার মানে ইকুইভ্যালেন্ট ক্লাসের ভিতরে কোনো ওভারল্যাপিংও থাকবে না, আবার গ্যাপও থাকবে না। যেমন আমি যদি বলি, সাধারণত এগুলা হচ্ছে নিউমেরিক্যাল ভ্যালুর জন্য হয়, রেঞ্জ অফ ভ্যালুস। রেঞ্জ যখন আমরা বলবো যে ধরেন আমরা ই করলাম, কি বলে, 0 to 100, 0 to 100 at a range of values, তাই না, নাম্বারস। এখন এটাকে যদি আমি ক্লাসিফাই করতে চাই, আমি বললাম যে 90 to 100 হচ্ছে A প্লাস। যেমন 90 থেকে 100 পর্যন্ত আমরা বলবো এই সবগুলোর নাম্বারকে আমরা বলবো A প্লাস, তাই না? আমরা গ্রেড হিসাবে চিন্তা করতে পারি। 80 to 89 আমরা বলে দিলাম যে এটা A বা এবিসিডি বলতে থাকি, প্লাস প্লাস। তো বিষয়টা কি দাঁড়ালো? আমি যদি এরকম বলতাম যে 80 to 88 পর্যন্ত হচ্ছে A, আর 90 থেকে 100 হচ্ছে A প্লাস, তাহলে 89 কই যাবে? কোন ক্লাসের মধ্যে পড়বে?
সেরকম গ্যাপ থাকা যাবে না। আবার ওভারল্যাপও করা যাবে না। ইকুইভ্যালেন্ট ক্লাস মে কন্টেইন রেঞ্জ অফ ভ্যালুস, যেমন হচ্ছে এই যে 0 to 10, আবার সিঙ্গেল ভ্যালু হতে পারে, যেমন কোন একটা ভেরিয়েবলের ভ্যালু এই আসলে একটা সিঙ্গেল ভ্যালু কন্টেইন করে, যেমন ইয়েস নো টাইপের। হ্যাঁ, মেল ফিমেল, কারো নাম, এগুলা তো হচ্ছে কোনো রেঞ্জ না, এটা হচ্ছে সিঙ্গেল ভ্যালু। আচ্ছা, ক্লাস দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে ভ্যালিড ক্লাস আর ইনভ্যালিড ক্লাস। তার মানে কোনো, আমি যদি বলি 0 থেকে 100, এইটুকু হচ্ছে নাম্বারের জন্য, মার্কসের জন্য ভ্যালিড, তাই না? কোন স্টুডেন্ট 0 থেকে 100 এর মধ্যে পেলে আমরা বলি এটা ভ্যালিড। ভ্যালিড কেন? যে এই নাম্বার পাওয়া স্বাভাবিক। কিন্তু কেউ যদি -10 পায়, তখন আমরা বলি এটা ইনভ্যালিড নাম্বার। এটা একজন তো পরীক্ষায় যতই খারাপ করুক, মাইনাস তো হবে না, 0 হইতে পারে। পরের এক্সাম থেকে কেটে রাখবে, স্যার এতটাই খারাপ করেছে সে। আবার কেউ 110 পেয়েছে, এরকম কি হয়েছে 100 মধ্যে? পেতে পারে আসলে এক্সট্রা, যদি একাধিক আর কি 10টা কোশ্চেন দেওয়ার কথা 11টা দিয়ে ফেলেছে, টিচারও খেয়াল করে নেই, তখন পেয়ে যাবে। সে তো কাউন্ট করতে ভুল করছে টিচার, কিন্তু সে মার্কটা বসাবে কি করে যদি আমি কোনো সিস্টেমে বসাই? তো আমরা নাকি টিচার ভুল করলেও আমি যে সফটওয়্যারটা বানাচ্ছি সেখানে মার্কস ইনপুট দেওয়ার জায়গায় ইনভ্যালিড ডাটাও দিয়ে টেস্ট করতে পারি আমরা। তাহলে আমার কি দাঁড়াচ্ছে, বেসিক্যালি এই যে ইনপুট দেব আমি, এটার ক্লাসিফাই করতেছি, এটা হচ্ছে ইনপুট ডাটাগুলাকে ইকুইভ্যালেন্স পার্টিশনিং এর মধ্যে ফেলছি আমরা, যাতে করে আমরা বলতে পারি টেস্ট করার সময় যে আমি কয়টা দিয়ে টেস্ট করব। আমি যদি বলি একটা মার্কস ইনপুট দেওয়ারটা টেস্ট করব আমি শুধুমাত্র, তাহলে আমি কয়টা টেস্ট কেস লিখবো? আমরা বলবো যে 0 থেকে 100 এর মধ্যে একটা নাম্বার নিলাম, এরপর আমি দেখবো যে 100 এর থেকে বেশি দিয়ে আমি একটা টেস্ট করে দেখবো, 110 দিয়ে টেস্ট করলাম, নেয় কিনা দেখি আমার সিস্টেম। একটা -10 দিয়ে টেস্ট করে দেখলাম। খালি চোখে বোঝা যাচ্ছে যে আমি একটা সফটওয়্যার টেস্ট করতে গেলে মিনিমাম 3 বার টেস্ট করতে হবে, তাই না? বোঝা গেছে? জি স্যার। জি স্যার। তাহলে আমরা টেস্ট ডিজাইন টেকনিক যখন করছি, আমরা বুঝতে হবে যে আমরা যে টেস্ট কেস গুলা বলবো তার ইনপুট ভ্যালু গুলা দিয়ে টেস্টটাই হচ্ছে, ডিজাইন করাটাই হচ্ছে মূল বিষয়, যে কোন কোন ভ্যালু দিয়ে আমি টেস্ট করে দেখব। একটা টেস্ট কেস মানে হচ্ছে আমি একবার ইনপুট দিয়ে এক্সিকিউট করব, এক্সপেক্টেড আউটপুট কি আসবে সেটা টেস্ট করব, করে মিলাবো, মিলাই দেখবো, যে কম্পেয়ার করে দেখবো যে এক্সপেক্টেড এর সাথে অ্যাকচুয়ালটা মিলছে কিনা। এখানে যেমন একটা এক্সাম্পল দিচ্ছে 25 থেকে 60, একটা ধরেন এজ গ্রুপ, এই বয়সের ভিতরে একটা ধরনের ক্লাব বানাইছি 25 থেকে 60 বছর বয়সের লোকদের। তাহলে এই ক্লাবের মেম্বার হতে হলে এখানে বয়সটা ইম্পর্টেন্ট, বয়সটাই হচ্ছে আমার ভ্যালিডেশন। তাহলে আমি কি করব, এই বয়সের মাঝখানে যারা আছে 25 থেকে 60, তাদেরকে আমরা বলবো ভ্যালিড ভ্যালু বা ভ্যালিড ইনপুট। আর যদি 25-এর নিচে হয় আর 60-এর উপরে হয়, এই দুটা হবে ইনভ্যালিড। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোন একটা ভেরিয়েবল, ধরলাম এক্স, এক্স এর ভ্যালু যদি 0 থেকে 100 হয়, তার মানে তার
গ্রুপটা হবে বা ক্লাসটা হবে এরকম, জিরোর নিচে একটা ক্লাস বা একটা গ্রুপ অফ নাম্বার যেটা জিরোর নিচে থাকবে। 0 থেকে 100 হচ্ছে ভ্যালিড ক্লাস, যেটা হচ্ছে আমার এটা আর একটা গ্রুপ, আর একটা হচ্ছে 100 এর থেকে বেশি। তা আমি যদি এটা টেস্ট করতে চাই তাহলে ভ্যালিড ইনপুট হচ্ছে একটা, তাই না? এখানে শুধু ইনভ্যালিড হচ্ছে 2টা। আরো ইনভ্যালিড থাকতে পারে, যেমন আমি এখানে নাম্বার না দিয়ে নন নিউমেরিক্যাল ইনপুট দিলাম, এবিসিডি দিয়ে দিলাম, তাহলে কি হবে? মার্কস ইনপুট দেওয়ার সময় শুধু নাম্বার না, আমি কোনো টেক্সট ভরে দিতে পারি, তাই না? আমি দেখবো, দেখি কি করে। যে একজন এইজের জায়গায় 25 না লিখে 25 ইয়ার্স লিখে দিচ্ছে, তাহলে এটা অ্যাকসেপ্টেবল না, কারণ হচ্ছে যে অঙ্কে মিলবে না। নাম্বার টু বিগ অর টু স্মল হতে পারে, এত বড় নাম্বার দিয়ে টেস্ট করার ব্যাপার হতে পারে। যেমন ধরেন কম্পিউটারের যে মেমোরি স্ট্রাকচার বা যে আমাদের যে ভেরিয়েবল গুলা, যেমন ইন্টিজার, হ্যাঁ, ফ্লোট। জিনাতের কি বুঝতে কষ্ট হচ্ছে? না স্যার, এই টার্মগুলো আগে এক্সপ্লেন করেছেন, মনে আছে। যেমন আমি যদি বলি যে ইন্টিজার, এটা হচ্ছে 4 বাইটের জায়গা নেয় মেমোরিতে। 4 বাইটের জায়গা যখন নেয় তখন এর একটা ম্যাক্সিমাম নাম্বার আছে, সেটা প্রায় 4 বিলিয়ন এরকম একটা নাম্বার। এর থেকে যদি বেশি দিই তাহলে আর মেমোরিতে নিতে পারবে না, ওভারফ্লো করবে। তখন আমরা কি বলবো? নাম্বার টু বিগ। ঠিক এরকম মাইনাসও একটা রেঞ্জ আছে, সেই রেঞ্জের বেশি হয়ে গেলে, কমে গেলে ও বলবে টু স্মল, নেওয়া যাবে না, ক্র্যাশ করবে সিস্টেম। নন সাপোর্টেড ফরম্যাট, আমি বলে দিলাম ফ্র্যাকশন নাম্বার দিয়ে দিলাম বা ইমাজিনারি নাম্বার দিয়ে দিলাম। তার মানে বোঝা গেল যে এখানে ভ্যালিড মাত্র একটা, আর ইনভ্যালিডের সংখ্যাই বেশি, না? ক্লাসের ভ্যালিড বা সত্য এই জিনিসগুলো আসলে কমই হয়, আর যেগুলো আমি সেগুলো বেশি হয়। আমরা সত্য দিয়ে টেস্ট যদি করি তাহলে খুব কম টেস্ট কেস লাগবে, যেটাকে বলা হয় হ্যাপি পাথ টেস্টিং, যেটা হচ্ছে ডেভেলপাররা করে। কিন্তু টেস্টাররা যখন টেস্ট করবে তাকে ইনভ্যালিড টেস্ট করাটাই হচ্ছে তার সব থেকে বড় দায়িত্ব। কারণ টেস্টিং করার সময় যদি ইনভ্যালিড টেস্ট না করে তাহলে রিয়েল লাইফে গিয়ে যখন ইনভ্যালিড সিচুয়েশনে পড়বে তখন তো ক্র্যাশ করবে। এই জন্যই টেস্টারদের মাইন্ডসেট ডেভেলপারদের মাইন্ডসেট থেকে আলাদা হয়। এটা আরেকটা এক্সাম্পল, এটা ইজ সিমিলার টু ধরেন গ্রেডিং সিস্টেম। তার মানে কি মাল্টিপল 4টা ভ্যালিড আছে, এখানে ভ্যালিড আছে 4টা, 0 থেকে 15, 16 থেকে 50, 51 থেকে 85 আর 86 থেকে 100। এগুলো বিভিন্ন কালার দিয়ে দেখানো হচ্ছে। আর ইনভ্যালিড হচ্ছে এই একটা, এই একটা, আর অন্যান্য যেগুলো ছিল যেমন নন নিউমেরিক্যাল ভ্যালু। এটারই আমরা এখন একটা টেমপ্লেটের মধ্যে ফেলছি টেস্ট কেস ডিজাইনের ভিতরে, যে আমার একটা ভেরিয়েবল আছে, যে ভেরিয়েবলটা পার্সেন্টেজ, এটা হচ্ছে সেই পার্সেন্টেজ। হ্যাঁ, একটা পার্সেন্টেজ, এই একটা ভেরিয়েবল, এই ভেরিয়েবলের ইকুইভ্যালেন্ট ক্লাস আমরা কয়টা করতে পারি? ওখানে যে দেওয়াই আছে ক্লাস, যেমন এটা একটা ক্লাস, এটা একটা ক্লাস। হ্যাঁ, কয়টা আছে? ভ্যালিড আছে 4টা,
ইনভ্যালিড আছে দুইটা ধরলাম, সেই দুইটা হচ্ছে এইখানে। আর এছাড়া ওই যে নট ইন্টিজার, নট নাম্বার, এগুলাও হচ্ছে আছে, এগুলো হচ্ছে ইনভ্যালিড। তার মানে ভ্যালিড হচ্ছে চারটা, এই চারটা ইসি মানে হচ্ছে ইকুইভ্যালেন্স ক্লাস। তো ইসি 1, ইসি 2 নাম্বার দেওয়ার জন্য আসলে ইসি 4 এরকম করে ইসি 8 পর্যন্ত 8টা ক্লাস তৈরি করা হয়েছে, এবং তার স্ট্যাটাসও বলে দিয়েছে কোনটা ভ্যালিড কোনটা ইনভ্যালিড, এবং তার একটা রিপ্রেজেন্টেটিভ নিয়েছে, মানে হচ্ছে তার একটা মেম্বার নিয়েছি আমি। যেমন 0 থেকে 15, 0 থেকে 15 এর মধ্যে যে কোনো একটা নাম্বার যদি আমরা নিই, +10 হতে পারে, +11ও হতে পারে, যে কোনোটাই হতে পারে, বাট আমি একটা, যেহেতু একটা নিতে হবে আমার, এই জন্য আমি একটা স্যাম্পল নিয়ে নিছি। সো দিস ইজ কল রিপ্রেজেন্টেটিভ, মানে ওই ক্লাসের রিপ্রেজেন্টেটিভ আসছে। ধরেন স্কুলে ক্লাস 1 থেকে 10 পর্যন্ত ক্লাস আছে, এখন হেডমাস্টার নোটিফাই করছে যে প্রত্যেকটা ক্লাস থেকে একজন রিপ্রেজেন্টেটিভ নিয়ে আসবে। আমি কারে নিয়ে আসবো? যে কোনো একজনকে নিয়ে আসলে তো হয় প্রত্যেক ক্লাস থেকে, না? এখন আমি 10 কেন নিলাম? আপনি কি 11 নেবেন? আসলে রিপ্রেজেন্টেটিভ সিলেক্ট করার দায়িত্ব কার? রিপ্রেজেন্টেটিভ সিলেক্ট করার দায়িত্ব হচ্ছে টেস্ট অ্যানালিস্টের, যে ডিজাইন করছে। যে ডিজাইন করতেছে তারই দায়িত্ব। এখানে কোনো টেস্টার, আমি বলে দিয়েছি +10 নিতে হবে, কোনো টেস্টার টেস্ট করার সময় এটা ছাড়া অন্য কিছু দিয়ে টেস্ট করতে পারবে না। সো রিপ্রেজেন্টেটিভ সম্পর্কে ধারণা ক্লিয়ার হয়েছে? জি স্যার। আপনাদের কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করেন কিন্তু, কারণ চুপচাপ থাকবেন, পরে বলবেন যে আমি তো বুঝি না এটা। তুহিন যেমন বট রেখে চলে গেছে। এই জন্য তুহিন কথা বলছে না, বাট আপনারা তো কথা বলবেন, তাই না? জাফর, জি স্যার, আছি স্যার। বোঝা যাচ্ছে? একটু একটু বুঝছি স্যার, আমি সমস্যা নেই, আমি এটা নিয়ে ঘাটাঘাটি করে এর আদ্যপান্ত বের করবো না আর কি। এখনই না বুঝলে ঘাটাঘাটি করে বোঝাটা কঠিন, সময় পাওয়া যাবে না। আসলে স্যার সবকিছু ধরতে পারিনি আমি। কোন জায়গাটা প্রশ্ন করতে হবে না, আর তাহলে এক্সাম্পল দিতাম আমি আরো। না, আপনি জাস্ট আমাকে স্যার উপরে যে একটাই বুঝালেই আমি হয়তো বাকিগুলো ধরতে পারবো আর কি। যে EC1:0, তারপরে যে এটা যে দিচ্ছেন, এই এই সিকোয়েন্সটা আমাকে একটু আবার যদি একটু রিপিট করতেন স্যার। আমি একটা নাম্বার দিচ্ছি, এসি মানে হচ্ছে ইকুইভ্যালেন্স ক্লাস। ইকুইভ্যালেন্স এখানে ক্লাস একটা ক্লাস বানাইছি। এই ক্লাসটা কি? 0 থেকে অল দ্য নাম্বারস ফ্রম 0 to 15। ওকে 0 থেকে 0 থেকে 15 পর্যন্ত এর ভিতরে যত সংখ্যা আছে এর একটা গ্রুপ। আমি যদি বলি 90 থেকে 100 পর্যন্ত যতগুলো নাম্বার আছে, যাই পাক না কেন সে প্লাস হবে, তাই না? জি স্যার। যে এখানে +10 যে আসছে স্যার, এটা এটা মানে কি, এটা কি এখান থেকে আউটপুট হিসেবে আসছে নাকি এটা কি র্যান্ডম ধরা? Output নিয়ে এর একটা রিপ্রেজেন্টেটিভ। আমি তো 0 থেকে 15 পর্যন্ত এই 16টা নাম্বার দিয়ে টেস্ট করব বারবার? আমি তো এতবার টেস্ট করব না, আমি তো এর ভিতর থেকে একটা নিয়ে টেস্ট করব। আমি দেখব যে 10 দিয়ে যদি আমি বসাই তাহলে ঠিক অ্যান্সার দিচ্ছে কিনা। জি স্যার, বুঝতে পারছি এবার। ঠিক আছে।
হ্যাঁ, আমি 90 দিয়ে টেস্ট করব, আবার 91 দিয়ে করব। এত এ প্লাস টেস্ট করার জন্য আমার এতবার টেস্ট করতে যাবো কেন? আমি যে কোনো একটা নাম্বার দিয়ে দেখবো এ প্লাস হয় কিনা দেখবো। এরপর দেখবো 80 থেকে 89 পর্যন্ত আমি দিয়ে দেখবো যে এটা এ হয় কিনা দেখবো আমি। জি স্যার, ক্লিয়ার, বিষয়টা বুঝতে পারছি এখন। এরপরে আমরা একটা সিনারিওর উপর ভিত্তি করে টেস্ট কেস ডিজাইন করব। সেখানে একটা ফাংশন দেওয়া আছে, সেটাকে a piece of code that computes the price of a sales order. একটা সেলস অর্ডার দেওয়া হয়েছে, তার প্রাইসটা কত, ইনভয়েসের প্রাইসটা কত হয়, কস্ট কত হয়, সেটা আমরা বের করার জন্য একটা ফাংশন। সেখানে ইনপুট হচ্ছে প্রোডাক্ট প্রাইস, এরপর হচ্ছে ডিসকাউন্ট ইন পার্সেন্টেজে দেওয়া থাকবে ডিসকাউন্টটা, আর শিপিং কস্ট যেটা হচ্ছে 19, 29 এবং 49। ধরে নিলাম যে 19 হচ্ছে সিটি কর্পোরেশন ঢাকা, 29 হচ্ছে ঢাকা ডিভিশন, আর 49 হচ্ছে হোল কান্ট্রি। কোডেরও সিগনেচার দেওয়া আছে এখানে। পাবলিক ডাবল কম্পিউট প্রাইস এর প্যারামিটার ভিতরে দেওয়া আছে প্রোডাক্টের প্রাইস, ডিসকাউন্ট এন্ড শিপিং কস্ট। এই ফাংশনটার বডি দেওয়া নাই। বডি কেন দেওয়া নাই? কারণ আমরা হোয়াইট বক্স টেস্টিং করছি না, আমরা শুধু সিগনেচারটা দিয়ে দেখবো যে আমরা ইনপুট দিতে হবে কয়টা। আমরা দেখলাম যে 3টা ভেরিয়েবল আছে, 3টা ভেরিয়েবলে ভ্যালু পাস করতে হবে, আর এ রিটার্ন করবে হচ্ছে ডাবল। ডাবল মানে হচ্ছে একটা ফ্র্যাকশন নাম্বার। এখন আমরা এটাকে কল করছি, কল করার সময় ফাংশনটা স্যার এটা বুঝতে পারছি না। এটা কোডের স্যাম্পল, হ্যাঁ, এটা প্রোগ্রামিং করা হয়েছে, যেটার কাজ হচ্ছে এখানে কিছু ভ্যালু দেব। যেমন প্রোডাক্টের প্রাইস কত, ধরলাম 1000 টাকা একটা প্রোডাক্টের প্রাইস, তার ডিসকাউন্ট দিচ্ছি 10%, আর শিপিং কস্ট হচ্ছে 19। ঠিক আছে, এটুকু বোঝা গেছে? জি একটা স্যার বুঝতে পেরেছি। প্রোডাক্টের প্রাইস 1000, আমি যদি ডিসকাউন্ট দিই 10%, আর তাহলে এটা হলো 900 হ্যাঁ ডেলিভারি কস্ট বা শিপিং কস্ট হচ্ছে 19, তাহলে 19 টাকা। 919 টাকা। হ্যাঁ, তার মানে আমার এই প্রাইসটা হবে 919 টাকা, তাই না? স্যার ডাবল প্রাইস লিখছেন কেন? ও ডাবল হচ্ছে একটা ডেটা টাইপ। হ্যাঁ, ডাবল বলতে এখানে ফ্র্যাকশন ডেটা আসবে। এটা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভাষায় লেখা। হ্যাঁ, আমি যেমন বললাম ইন্টিজার মানে হোল নাম্বার, জি তো আমি এই ফাংশনটাকে টেস্ট করছি যাতে আমি দেখব যে 1000 তার 10% মানে হচ্ছে 100, তার ডিসকাউন্ট মানে মাইনাস হবে, তার মানে 900, তার সাথে যোগ হবে 19, তার মানে 919 টাকা লাগবে না? এখানে যদি 29 হয় তাহলে 929 টাকা, আর এক্ষেত্রে হবে 949 টাকা। তার মানে এটা 3টা টেস্ট কেস, এই যে T1, T2, T3। তাহলে কি দাঁড়ালো? আমি একটা ফাংশনকে টেস্ট করছি 3 বার।
তো 3বার যখন টেস্ট করলাম 3 রকমের ভ্যালু সেট দিয়ে, এবং যখন আমি টেস্ট করব প্রত্যেকটা ভ্যালুরই কিন্তু 3টা ভেরিয়েবলেরই ভ্যালু দিতে হবে আমাকে, আদারওয়াইজ ও তো রান করবে না। একটু বোঝা গেছে? আমরা আস্তে অল্প অল্প করে বুঝি, দেখবেন যে ক্লিয়ার হয়ে যাবে। জি স্যার, বুঝতে পেরেছি। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ খুব সহজ, এটা মানুষের ভাষায় কথা বলে। তার মানে আমি এই ফাংশনটা এটা লিখছি, যে কোনো, এটা সি প্রোগ্রাম হোক, জাভা হোক, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে যদি আমি লিখি, তাহলে এটার আউটপুট যেটা আমি চাচ্ছি, আমরা ইনপুট দেবো হচ্ছে 1000 একটা প্রোডাক্টের প্রাইস, ডিসকাউন্ট দিলাম, আর আমি যা খুশি তাই দিতে পারি, বাট আমার টেস্ট কেসে আমি এভাবে সেট করছি। সো এই 3টা টেস্ট কেস দিয়ে আমি এইভাবে কতগুলো টেস্ট কেস দিয়ে আমরা কাজ করতে পারি সেটা দেখার জন্য আমরা এই যে কি আসলো, সেটা হলো আমার এই যে প্রোডাক্ট প্রাইস, ডিসকাউন্ট আর শিপিং কস্ট, 3টা ভেরিয়েবল। এই 3টা ভেরিয়েবলের আমার ক্লাসিফাই করতে হবে। যেমন প্রোডাক্টের প্রাইসের ক্লাস বানাইছি 3টা, এটা স্যাম্পল নিয়ে কাজ করছে, মানে এটা এমন না যে এর থেকে নেওয়া যাবে না। ধরে নিলাম প্রোডাক্টের প্রাইসের প্রথম ক্লাস EC11। EC11 কেন নিলাম? ধরে নিলাম প্রোডাক্টের প্রাইসটা হচ্ছে ভেরিয়েবল নাম্বার 1, এই জন্য প্রথম ক্লাস 11 দিছি, এর পরেরটা হচ্ছে 12, এরপর 13, মানে 1-এরই 3টা ইকুইভ্যালেন্ট ক্লাস। ডিসকাউন্টকে 2 নম্বর ভেরিয়েবল, এই জন্য EC12 নিয়েছি। বোঝা গেছে? EC21 সরি, EC21 নিয়েছি, EC22, 23, 24, আর শিপিং কস্ট যেহেতু 3 নম্বর ভেরিয়েবল, 31 এভাবে নিয়েছি। তার মানে এই যে EC11 এটা একটা এই ক্লাসের ইকুইভ্যালেন্ট ক্লাসের নাম্বার দিয়েছি, আর কিছু না, যাতে আমি ক্লাসের যে এক্সপ্রেশন আছে সেইটা বলে না বলে আমরা যদি বলি যে EC21, তাহলে আমরা বুঝবো যে আচ্ছা এটা ক্লাসের ডেফিনেশন কিন্তু এটা, আর এটা হচ্ছে আমার ক্লাসের ডিক্লারেশন ভেরিয়েবলটা। তো আমরা ধরে নিছি ক্লাসের প্রোডাক্টের প্রাইস হচ্ছে x গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, মানে কি? মানে প্রোডাক্টের প্রাইস 0 থেকে বেশির দিকে হবে, হ্যাঁ, এবং এটাকে আমরা বলছি ভ্যালিড ক্লাস, স্ট্যাটাসটা হচ্ছে ভ্যালিড। কেন ভ্যালিড? কোন প্রোডাক্টের প্রাইস কি মাইনাস হয়? না স্যার, 0 হয়? ফ্রি হতে পারে। হ্যাঁ, ফ্রি দিলে তো 0, জি স্যার। এই জন্য 0 ধরা হয়েছে প্রোডাক্টের প্রাইসে ভ্যালিড। এখন এর পরের ক্লাসটা দেখেন, x লেস দ্যান 0 মানে কি? x লেস দ্যান 0 মানে হচ্ছে 0 থেকে কম, তার মানে প্রোডাক্টের প্রাইসটা হলো -1000, এদিকে হবে না, ইনভ্যালিড হবে। ইনভ্যালিড ক্লাস। কিন্তু আমাকে ক্লাস নিতে হবে তো ইনভ্যালিড, কারণ আমি টেস্ট করে দেখবো তো একসেপ্ট করে কিনা। একটা নন নিউমেরিক্যাল ভ্যালু নিয়েছি, এরপর ডিসকাউন্টের এরকম 0 থেকে 100 যেহেতু ডিসকাউন্ট হয় সাধারণত, তো এটা হচ্ছে ভ্যালিড, লেস দ্যান 0টা হচ্ছে ইনভ্যালিড, গ্রেটার দ্যান 100 হচ্ছে ইনভ্যালিড, আবার নন নিউমেরিক্যাল ভ্যালু একটা নিয়েছি, এটাও ইনভ্যালিড।
শিপিং কস্টের 3টা ভ্যালিড আমরা আগে থেকে জানি, এটা 19, 29 আর 49। এটা হচ্ছে সিঙ্গেল ভ্যালুড। কেন সিঙ্গেল ভ্যালুড? এর রেঞ্জ নাই। এখানে বলা দরকার নাই বা বলা নাই যে শিপিং কস্ট হচ্ছে 19 থেকে 25 পর্যন্ত হবে, সেভাবে বলা নাই। বলা আছে 19 টাকায় লাগবে, ঢাকার ভিতরে 19, এরকম বলে না? তো 3টা ভ্যালিড আছে। আর ইনভ্যালিড কোনটা হবে? এগুলো ছাড়া যে কোনো নাম্বার ইনভ্যালিড। এই জন্য ইউসি 3-4 এ বলতেছে যে এক্স নট ইকুয়াল টু 19, 29, 49। তার মানে এ ছাড়া যে কোনো নাম্বারই আমার কাছে ইনভ্যালিড হবে। এছাড়াও হচ্ছে নন নিউমেরিক্যাল ভ্যালু ইনভ্যালিড। তাহলে কয়টা হলো আমার ইকুইভ্যালেন্ট ক্লাস? So, 12টা। 12টা আছে। 12টারে আমরা রিপ্রেজেন্টেটিভ নিয়েছি, দেখেন ডান দিকে। রিপ্রেজেন্টেটিভ গুলো, হ্যাঁ কি বললেন? জি স্যার, 12টা। 12টা তো ক্লাস, ঠিক আছে। 12টা হচ্ছে ক্লাস আমার। রিপ্রেজেন্টেটিভ ও 12টা, কিন্তু রিপ্রেজেন্টেটিভ গুলো চেহারা দেখছেন? বলছে 1000 মাইনাস 1000, রাশেদ 10%, মাইনাস 10%, 200%, সব রিপ্রেজেন্টেটিভ। এখন এই লেভেল পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন তো? বুঝেন নাই? এর পরের স্টেপে যাবো তাহলে। আর এতটুকু বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি। এরপর আমরা টেস্ট কেস বসাবো। যখন আমরা বলি T1 মানে একটা টেস্ট কেস, তাহলে T1 এর ভিতরে আমার 3টা ভেরিয়েবলের 3টা ভ্যালু নিতে হবে না? কোনটা কোনটা নেব? স্টার দেওয়া মানে হচ্ছে আসলে এই ভ্যালু নিয়েছি আমি, হ্যাঁ, মানে স্টার দেওয়া মানে 1000 নিয়েছি, এখানে স্টার মানে 10% নিয়েছি, এখানে স্টার মানে 19 নিয়েছি। তাহলে T1 ওই যে ফাংশন কল করেছিলাম না, ওখানে কি এরকম ভাবে নিয়েছি না? ওই যে কোড দেখালাম না ডাবল, জি স্যার। ওখানে তো এই ভ্যালু গুলো নিচ্ছে 1010 আর 19, 1010 আর 29, এরকম নিয়েছি না? এই T2 তে নিয়েছি দেখেন 1010, 22, সরি 29। T3 তে আছে 1010 and 49, তাই না? তো এখানে দেখেন ভ্যালিড যেগুলা সবগুলো আমি সবুজ রং করে রাখছি, গ্রিন কালার করে রাখছি। এর মানে কি, এখানে যে কটা 3টা টেস্ট কেস আমরা পাইলাম, এই 3টা টেস্ট কেস হচ্ছে ভ্যালিড টেস্ট কেস, কারণ এখানে কোনো ইনভ্যালিড ডাটাই নেওয়া হয় না, কোনো ইনভ্যালিড ইনপুট আমি দিই নাই। এই 3টা টেস্ট কেসে, হ্যাঁ। এরপর আমরা আসি T4 থেকে T10 পর্যন্ত। এখানে বলা হয় ইনভ্যালিড ইসি। ইনভ্যালিড ইসি মানে হচ্ছে, দেখেন প্রথমে আমি একটা ইনভ্যালিড নাম্বার নিয়েছি -1000, -1000 ইনভ্যালিড না? মানে কোন প্রোডাক্টের ভ্যালু কি 1000 হয়? না, -1000 ইনভ্যালিড। প্রোডাক্টের প্রাইস -1000 হতে পারে না। হ্যাঁ, এই জন্য ইনভ্যালিড টেস্ট করছি আমি এখন।
ইনভ্যালিড টেস্টিং এর একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে যদি কোনো একটা ভেরিয়েবলের ভ্যালু ইনভ্যালিড নেই, তাহলে বাকি ভেরিয়েবল গুলার ভ্যালু অবশ্যই ভ্যালিড নিতে হবে। একটাই কন্ডিশন। কি বললাম? তিনটা কন্ডিশনের ভিতর যে কোনো একটা ইনভ্যালিড হতে পারবে, বাকি দুইটা ভ্যালিড হবে। তিনটা ভেরিয়েবলের ভিতরে আমি যখন ইনপুট দেব তখন একটার ইনভ্যালিড নিলে বাকি গুলার ভ্যালিড নিতেই হবে। কেন? মাইনাস মাইনাস প্লাস ওরকম কিছু না, আমি যদি কোনো একটা ভুল ডাটা বসাই, তার জন্য যে প্রোগ্রাম ভুল আমাকে বা এরর দেবে, এরর মেসেজটা আমি ক্লিয়ারলি বুঝবো যে আমি যে ভুলটা দিয়েছি সেটার জন্য হচ্ছে। কিন্তু আমি যদি দুইটা ভুল দিই তাহলে কোনটার জন্য হচ্ছে ধরা মুশকিল। বুঝতে পারছেন? তো যখন আমি ইনভ্যালিড ডাটা দেব তখন আর ওই ইনভ্যালিড কে টেস্ট করতে হলে আর একটা ইনভ্যালিড যদি দিয়ে দেন, তাহলে ও বুঝবে কি করে যে আপনার ইনভ্যালিডের জন্য হচ্ছে নাকি ওইটার জন্য হচ্ছে। এক্সক্লুসিভ টেস্ট করতে হয়। ইনভ্যালিড টেস্ট হচ্ছে এক্সক্লুসিভ টেস্ট, মানে একটাই কে গুরুত্ব দিয়ে বাকিগুলাকে নর্মাল সিচুয়েশন রেখে টেস্ট করতে হবে। তাহলে T4 আমরা দেখলাম যে ভ্যালু অফ গুডস বা প্রোডাক্টের প্রাইসটা হচ্ছে -1000 নিয়েছি আমি, ডিসকাউন্ট নিয়েছি 10% এন্ড শিপিং কস্ট নিয়েছি 19। T5 দেখেন আর একটা ইনভ্যালিড নিয়েছি, প্রোডাক্টের প্রাইস হ্যাঁ নিয়েছি রাশেদ, বাদ বাকি ঠিক আছে। এরপরে হচ্ছে প্রোডাক্টে গুডস এর ভ্যালুটা ইনভ্যালিড দুইটা ছিল, দুইটা শেষ হয়েছে। T6 এ দেখেন, T6 এ আমি যেহেতু আর আমার গুডস এর ভ্যালু ইনভ্যালিড নাই, টেস্ট করা হয়ে গেছে ওই দুটা, তো এবার আমি 1000 নিলাম, দ্যাট ইজ ভ্যালিড, বা ডিসকাউন্টের ইনভ্যালিড নিলাম আমি -10%, বাট শিপিং কস্ট আবার এক্স্যাক্টলি দ্য ভ্যালিড নিয়েছে। এরকম করে দেখেন প্রত্যেকটা ইনভ্যালিড আমি একটা একটা করে টেস্ট করেছি, প্রত্যেকটা ইনভ্যালিড ভেরিয়েবলের মানে ইনভ্যালিড ক্লাসের আমি একটা একটা করে টেস্ট করেছি, যার ফলে এখানে 10টা টেস্ট কেস লেগেছে। 10টার ভিতরে 3টা হচ্ছে ভ্যালিড আর বাকি 7টা হচ্ছে ইনভ্যালিড। একসাথে যদি আমরা দেখি কোড দেখে যে এখানে 10টা টেস্ট কেস এইভাবে আমি কল করেছি, যদি আউটপুটটা কি হবে আমি বলি নাই। নাও এট এ গ্ল্যান্সে আমি যদি দেখি আমার পুরো ডায়াগ্রামটা এরকম দেখাচ্ছে। প্রশ্ন? আপনার প্রশ্ন না করলে আমি প্রশ্ন করবো আপনাদের। স্যার এইগুলো হচ্ছে তাহলে যে আমাদের ইগুলো থাকবে যে ক্যালকুলেশন ম্যাথমেটিক্স, এগুলো তো তাহলে অনেক টাইম সাপেক্ষ একটা ব্যাপার ক্যালকুলেশনটা করা, যে আসলে কতগুলো টেস্ট কেস হবে। অ্যাকচুয়ালি আমাদের কাজ প্রথম দেখলে মনে হবে যে অনেক সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু অভ্যস্ত হয়ে গেলে দেখবেন যে খুব দ্রুত গতিতে হচ্ছে। আমরা এত কথা এইটা যদি আমার সামনে আসতো, এটা তো 2 মিনিটও লাগতো না আমার। কারণ ভেরিয়েবল যদি বাড়তে থাকে সেক্ষেত্রে তো আমাদের এই টেস্ট কেস গুলো অনেকগুলো বাড়তে থাকে। এটাও ক্যালকুলেশনে দেখবেন যে আসলে বেশি বাড়বে না।
স্যার এটা থেকে কি কোশ্চেন হবে এই ধরনের যে কতগুলো টেস্ট কেস হবে, হুম, কতগুলো ভ্যালিড টেস্ট কেস হবে, এটা ক্যালকুলেশন করা? এক্স্যাক্টলি। যদি আপনি এইখানে দেখতেন, আপনাকে এইখানে যদি প্রশ্ন করতাম, বলেন তো ভ্যালিড টেস্ট কেস কয়টা হবে? জি স্যার। টেস্ট স্যার কেস, এটা তো অনেক ভ্যালিড সময়ের ব্যাপার ভ্যালিড মনে হচ্ছে। তিনটে স্যার, ভ্যালিড তো অনলি তিনটে। হ্যাঁ, অনলি 3টা কেন বলেন তো? এটা দেখে, ওটা তো দেখে ফেলেছেন বলে মনে হয়েছে এখন, কিন্তু না দেখলে কি? বুঝতে পারছি। না দেখলে দেখেন, আমি দেখাচ্ছি। যেহেতু প্রত্যেকটা টেস্ট কেসেই 3টা করে ভেরিয়েবলের ভ্যালু নিতে হবে আমাকে, না? জি স্যার। তাহলে যে ভেরিয়েবলটা সব থেকে বেশি সংখ্যক ভ্যালিড আছে ততগুলাই ভ্যালিড হবে। মানে শিপিং কস্ট তিনটা আছে। 3টা আছে এই জন্য। যদি ডিসকাউন্ট 4টা ভ্যালিড হতো তাহলে আপনি দেখছেন টোটাল 4টা হতো ভ্যালিড। আর ইনভ্যালিড কটা কটা হবে? প্রথমত ভ্যালিড ক্লাস কয়টা বলেন তো? স্যার Valid ভ্যালিড class- তো এখানে ভ্যালিড ক্লাস, ভ্যালিড ক্লাস তিনটা হলো। না না, টেস্ট কেস 3টা হয়েছে, ক্লাস কয়টা ভ্যালিড? ও ক্লাস 5টা। তাহলে ইনভ্যালিড কয়টা আছে? 7টা। 7টা। তো আমরা বলছি প্রত্যেকটা ইনভ্যালিড আলাদা আলাদা করে টেস্ট করতে হবে না 7 বার? হ্যাঁ, তাহলে কয়টা জি টেস্ট? স্যার। আচ্ছা তার এর জন্য 3টা ভ্যালিড টেস্ট কেস আর 7টা ইনভ্যালিড টেস্ট কেস। হ্যাঁ, 10টা হয়েছে। এখন দেখেন, এখন বলেন যে কি কঠিন হলো? আলামিন, সময় কিন্তু সাপেক্ষ। জি 4টা স্যার, এখন দেখলে তো আগে মাথাটা ঘুরে যাবে। না, আপনারা প্রথম বলে এরা মনে হচ্ছে। এরপরে যখন এক একটা ফাংশন ধরবেন আর ভেরিয়েবল গুলা, ভেরিয়েবল তো জানাই থাকবে, তাই না? আপনার তো আকাশ থেকে বানাবেন না, তৈরি করা হচ্ছে ডেভেলপারদের। আপনি শুধু ক্লাস গুলা তৈরি করাটাই হচ্ছে মূল কাজ এখানে। আমরা যেটা পড়লাম এটার নাম হচ্ছে ইকুইভ্যালেন্ট পার্টিশন। ইকুইভ্যালেন্স হ্যাঁ, পার্টিশনিং টেকনিক এটা। সো এটা হচ্ছে ব্ল্যাক বক্সের টেস্ট ডিজাইন টেকনিক, যেটা নাম হচ্ছে ইকুইভ্যালেন্স পার্টিশনিং। ইকুইভ্যালেন্স পার্টিশনিং কাভারেজ মানে হচ্ছে অলওয়েজ পার্সেন্টেজে হবে। আমরা যখন জিজ্ঞেস করি কত পার্সেন্টেজ আপনার কাজ, অলওয়েজ পার্সেন্টেজে, না? কাভারেজ মানে পার্সেন্টেজ। আমার ইকুইভ্যালেন্স ক্লাস কয়টা ছিল? 12টা, না? স্যার এখানে তো 10টা ছিল টোটাল। ওটা টেস্ট কেস। 7। টেস্ট কেস আর ক্লাসের মধ্যে পার্থক্য আছে। পড়ে গেছে নিচে। স্যার আগের স্লাইডে আবার যাবেন? আপনি তো গুনালাম না আপনাদের যে জি ইকুইভ্যালেন্স জি জি হ্যাঁ ক্লাস বা পার্টিশন কয়টা? জি 12টা। তাহলে আমি যখন বলবো যে কাভারেজ, পার্টিশন কাভারেজ, তো আমি তো বলি না টেস্ট কেস কাভারেজ, আমি বলছি ইকুইভ্যালেন্স পার্টিশন কাভারেজ। পার্টিশন আছে 12টা, আমার যদি কয়টা টেস্ট কেস রান করলে 12টাই কাভার হবে? 12টা টেস্ট কেস। 10টাই দেখালাম না? কেন 10টা টেস্ট কেসে 12টা ক্লাস কাভার হচ্ছে? ওই যে স্যার নেগেটিভের জন্য, নেগেটিভের জন্য যেগুলো ইনভ্যালিড, ওগুলো তো একটা করলে অনেকগুলো হয়ে যাবে। এখান থেকে বলেন কেন 12টা ক্লাসকে স্যাটিসফাই করতে, কাভার করতে গেলে মাত্র 10টা লাগছে টেস্ট কেস?
তো নেগেটিভ গুলো তো একটা পজিটিভ থাকবে আর দুইটা নেগেটিভ থাকবে, সেই কারণে না, দুইটা নেগেটিভ আর একটা পজিটিভ থাকবে, সেই কারণে টেস্ট কেস কমে যাবে। টাকাই বলেন, এটা তো অঙ্ক, সামনেই তো আছে। আমি বললাম 12টা ক্লাস আছে কিন্তু 10টা টেস্ট কেস হচ্ছে, কেন? আর আপনি এমনটা বললেন যেটার মধ্যে 7টা ক্লাস 7টা নেগেটিভ, যেটা দুইটা কম হলো কেন বলেন তো, কে বলতে পারবে? স্যার এক্সপ্লেনেশনটা করে দিন স্যার, বুঝতেছি আমাকে। দুইটা কম হয়েছে কারণ ভ্যালিড টেস্ট কেসে 5টা ক্লাস কভার করেছে 3টা টেস্ট কেস দিয়ে। কি এটা চোখে পড়ছে না? জি স্যার। 5টা ক্লাস কভার করেছি 3টা টেস্ট কেস দিয়ে, কিন্তু 7টা ক্লাস কভার করতে 7টা টেস্ট কেসই লাগছে না, সেটা ইনভ্যালিড ক্ষেত্রে, জি স্যার। তাই না? আমরা এখন থেকে বুঝলাম যে ইনভ্যালিড টেস্ট কেসের জন্য প্রতিটা ক্লাসের জন্যই প্রতিটা একটা করে ইনভ্যালিড টেস্ট কেস লাগবে, কিন্তু ভ্যালিডের জন্য এক টেস্ট কেস দিয়েই হয়তো মাল্টিপল ইয়ে কভার করা সম্ভব, কি বলে, ক্লাস কভার করা সম্ভব। তবে আরেকটাও ব্যাপার আছে, একটা ইনভ্যালিড টেস্ট কেস দিয়ে 3টা ক্লাস কভার করা, তার মানে আসলে প্রতিটা টেস্ট কেসে 3টা করে ক্লাস কভার হচ্ছে, কারণ 3টা করে আমি ভ্যালু নিচ্ছি 3টা ভেরিয়েবলের। 3টে ভ্যারিয়েবল তাই। হ্যাঁ, তো ধরে নিলাম যদি আমার 6টা কভার হয় তাহলে 50% কভার হলো, এই আর কি। এখন 6টা কভার করতে গেলে কয়টা মিনিমাম টেস্ট কেস লাগবে? বুঝি না। 6টা ক্লাস কভার করলে কয়টা মিনিমাম টেস্ট কেস লাগবে? 6টা ক্লাস কভার করতে গেলে মিনিমাম কয়টা টেস্ট কেস লাগবে? আমি দেখছি 12টা কভার করতে গেলে 10টা লাগে। পাঁচটা লাগবে। সবাই বলেন তো। ভ্যালিড স্যার 3টা তো লাগবে। আমার মতে স্যার 5টা লাগবে, কারণ 3টা তো ভ্যালিড, ওই 3টা। আর 3টা 2টি ইনভ্যালিড নিব। 3টা টেস্ট কেস দিয়ে 5টা ক্লাস হয়ে যায়, তাই না? 3টা টেস্ট কেস দিয়ে 5টা ক্লাস টেস্ট হয়ে যায়, তাই না? কভার হয়ে যায় না? 3টা দিয়ে 5টা হয়ে যাচ্ছে। জি স্যার। 5টা হয়ে যায়, তাহলে আর একটা দিলে তো 6টা হয়ে যাবে না? জি, তাহলে 3টা ভ্যালিড আর একটা ইনভ্যালিড, 4টা দিয়েই হয়ে যাবে। 4টা দিয়ে 6টা কভার হবে না? দেখেন, এই 3টা টেস্ট কেস দিয়ে ইসি 1-1, ইসি 2-1, ইসি 3-1, ইসি 3-2, ইসি 3-3, এই 5টা কভার হয়ে যাচ্ছে শুধু 3টা টেস্ট কেসে। জি। আর একটা যদি নিই তাহলে এটাও কভার হয়ে গেল, তাহলে 5 আর 1 6টা হয়ে গেল না? জি স্যার। জটিল অঙ্ক নাকি এটা? এই যে স্যার, কথার মার পেজ বেশি এরকম মনে হচ্ছে। একটু স্টাডি করতে হবে স্যার। মার প্যাচ না, এটা হচ্ছে পারসেপশন, চোখ।
স্যার আমরা কি আরো পড়বো আজকে 9টা বাজে? ঠিক আছে না? একদিনে তো এত বোঝানো স্যার ঠিক হবে না অনেকদিন স্যার। গ্যাপে তো আচ্ছা ঠিক আছে। গ্যাপের জন্য না স্যার, এগুলো আসলে- একটু জটিল জিনিস তো, এগুলোর জন্য আসলে আমাদের একটু স্টাডি করতে হবে, আমি যেমন আপনি আমি বললেন। আসলে দুঃখিত যে আসলে আপনাদের ব্যাচের মধ্যে এত বেশি গ্যাপ হয়ে গেছে, আমার কারণেই হয়েছে, যে আনঅ্যাভয়েডেবল সিচুয়েশন। মানে এই যে কালকে হচ্ছে হাদির জি স্যার। জানাজার জন্য আমি আসলে আসতে পারিনি। দ্বিতীয়ত হচ্ছে জাপানে গেছিলাম। হ্যাঁ, একটার পর একটা সিচুয়েশন লেগে আছে। এর আগে তো অসুস্থ হয়ে গেছিলাম। সামনের সপ্তাহ শনিবারে ক্লাস নিতে পারবো না, কারণ হচ্ছে যে বাড়িতে যাওয়া লাগবে, আমার একটা বিয়ের অনুষ্ঠানে অ্যাটেন্ড করা লাগবে। তবে শনিবারে ব্যাক করব, শুক্রবারে অনুষ্ঠান, শনিবারে যদি ব্যাক করি আমি আস্তে আস্তে এসে ক্লাস নেওয়ার টাফ পায়। প্রায় হচ্ছে কত 300 কিলোমিটার আমি ড্রাইভ করব নিজে। তাহলে রবিবার কথা আবার ক্লাস হবে। হ্যাঁ, রবিবার হবে ইনশাল্লাহ। আর ওকে স্যার। আপনার একটু ভালো করে চোখ কান খুলে পড়াশোনা করতে হবে, কিন্তু এমনি মুখস্থ করা বিষয় না এগুলা। তাহলে নেক্সট ডেতে আমরা বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিস দিয়ে শুরু করবো। হ্যাঁ, ওকে স্যার। ওকে, আসসালামু আলাইকুম।